আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। আরশাদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে বাইরে যাচ্ছেন। তিনি মালয়েশিয়া যাবেন, আজকেই যাচ্ছেন বিকেলে। তিনি মালয়েশিয়া যাচ্ছেন, মালয়েশিয়া থেকে চীন যাবেন, চীন হয়ে ফিরবেন। তো এটা নিয়ে বেশ রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। কূটনৈতিক মহলে অনেকে বলছেন যে কেন আগে অন্য অন্য আগের বারের প্রধানমন্ত্রী যেরকম একটা নমুনা তৈরি করতেন, প্রথম সফরটা ভারত দিয়ে শুরু করতেন, মাঝে মাঝে এবং ভারতের সঙ্গে আমাদের সময় টানাপোড়েনও চলছে নানা ধরনের পুশিন পুশব্যাক ইত্যাদি নিয়ে। তো এরকম একটা অবস্থায় তিনি যাচ্ছেন হলো ভারতেরই সঙ্গে যাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা বিবেচনা করি, সবাই করে চীনকে, সেরকম চীনেই প্রথম যাচ্ছে, মালয়েশিয়া হয়ে যাচ্ছে। তো এই সফরটাকে আপনি কূটনৈতিক ভাবে কেমন মনে করেন? দেখেন, আপনিও দীর্ঘদিন থেকে সাংবাদিকতা আছেন এবং এই সমস্ত আমাদের যারা সরকার প্রধান ছিলেন আগে, তারাও বহুবার গেছে, চায়নাতে, বিদেশে গেছে এবং আপনিও কভার করেছেন, আমি যেহেতু আপনার থেকে একটু বয়সে বড়, সেই জন্য আরো বেশি করেছি। তো একটা জিনিস আমি খালি আহ, লক্ষ্য করেছি যে আপনি বলেন না এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে আন্তর্জাতিক, এটা আন্তর্জাতিক মহলে এটা নিয়ে কোনো আলোচনা নাই। আপনি আন্তর্জাতিক নিউজ পেপার গুলো দেখেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন বা মালয়েশিয়া যাচ্ছে, এটা কোনো খবর আছে কিনা, কোনো খবর নাই। আচ্ছা। তো এগুলো আমরা বলে নিজেদেরকে নিজেদের ইম্পর্টেন্স বাড়াই। এখন এগুলো আমার কোনো, সত্যি কথা বলতে কি, আমার কোনো আগ্রহ নাই এসব ব্যাপারে। তার কারণ আমি এত দেখেছি এগুলো, এবং এত মানে বাকোয়াস কথাবার্তা বলে। প্রত্যেকের বয়ান কিন্তু মোটামুটি একই বয়ান, যে সরকারি আসুক না কেন বলবে যে সব মানে ওইখানে সমস্ত হুমড়ি খেয়ে পড়ছে। মানে ইউনুসের সময় শুনতেন না যে সমস্ত যে দেশ মানে ন্যাশনাল হলিডে ঘোষণা করে দিয়েছে যে তিনি আসবেন, আসলে কিছুই হবে না। তো এইগুলা আমাদেরকে, আমার সবচেয়ে কষ্ট লাগে যে আমাদের সরকার প্রধানরা যারা আসেন, তারা কখনোই এই জিনিসগুলো চিন্তা করে না যে আচ্ছা আমরা মানুষকে সত্য কথাটা বলি। এখন উনি চীনে যাচ্ছেন অবশ্য করে, চীনের যে আমাদের যেহেতু দরকার আছে সেই জন্য আমরা যাচ্ছি, বা মালয়েশিয়া আমাদের বিরাট শ্রমবাজার। এই প্রসঙ্গে একটু বলি আপনাকে। আমি 17 দিন চীনে ছিলাম, চীন আর থাইল্যান্ড ঘুরে আসি। তার মধ্যে 15 দিন ছিলাম চায়নাতে, এবং 2 দিন ছিলাম থাইল্যান্ডে, মানে ফুকেতে। যাই হোক, এখন স্বাভাবিকভাবে যখন বিদেশে যাই তখন মনে হয় আচ্ছা দেখি বাংলাদেশ নিয়ে এদের আগ্রহ কি। তো আমি যেটা আশ্চর্য লক্ষ্য করলাম, বাংলাদেশ যে কোন একটা দেশ তারা চেনেই না। মানে আমি সাধারণ মানুষ, অবশ্য হাই লেভেলের কথা বলছি না, সাধারণ মানুষের কথা। তারা মানে আমি যখন আর না চেনার আরেকটা কারণ, ওরা কিন্তু বাংলাদেশ বলে কোনো দেশ আছে এটা তারা জানো না। মানে ওরা ওদের ভাষায় বলে বানজাওয়া। তো আমি এতবার করে বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে আমি ওদের অ্যাপ, আমি তো ভাষা জানি না, ওরাও আমার ভাষা জানে না, তো অ্যাপের মাধ্যমে কথা বলি আর কি। উইচ্যাট বলে একটা অ্যাপ আছে, এটা খুব মানে পপুলার ইয়ে। তো ওরা তারপরে আমি বললাম যে দেখো এটা, তো তখন ওরা ওই হিসাব বললো ও বাঞ্জারা। আচ্ছা, তারপরেও চেনে না। তারপরে বললো কি এটা কোথায় আসলে, বাংলাদেশে এটা কোথায়। তো এটা তুমি তারপরে বাধ্য হয়ে বলতো, তুমি বলো কি এটা ইন্ডিয়ার কোন ইয়ে না? হ্যাঁ, ইন্ডিয়া আমাদের বড় প্রতিবেশী। যাই হোক, কথাটা এই জন্য বললাম যে আর ওরা ভাষা টাষা জানে না, ভাষা খুবই কষ্ট হয়েছে আমার এটা। কিন্তু আমি যখন ওদেরকে বললাম যে দেখো তোমরা, ইংরেজি তো একটা ইন্টারন্যাশনাল ভাষা, তা তোমরা যদি একটু মানে টোটেল, আমি তো বড় বেশ ভালো হোটেলে ছিলাম, সে হোটেলের রিসেপশনিস্টরাও ইংরেজি বলতে পারে। তো পরে ওদের সাথে আলাপ টালাপ করলাম যে তোমরা আসলে কেন মানে এটা, মানে তোমরা ভাষাতে। তো তখন তারা আমাকে দেখেন, তাদের দেশপ্রেম এবং আত্মমর্যাদা বোধ আমাকে বিস্মিত করেছে। বললো যে দেখো তুমি এখানে কেন আসো, আমি তো তোমার কাছে যাই নাই। তো তুমি যখন এখানে আসছো নিশ্চয়ই তোমার কাজে আসছো, কোনো কিছু একটা হাসিল করতে আসছো। ফলে তোমার যদি দরকার থাকে তুমি আমার ভাষা শিখবা, আমি তোমার ভাষা শিখতে দেবো কেন? আমি যদি তোমার কাছে দরকার থাকে তাহলে আমি তোমার ভাষা শিখবো, মানে ইংরেজি। আর ইংরেজি নিয়ে বা আমেরিকা নিয়ে তাদের বিন্দু মাত্র কোনো
তারা প্রচন্ড একটা পরিশ্রমিক জাতি আমি দেখলাম। আর যে কথাটা আপনি এই তারেক রহমানের চায়না ভিজিট, বাংলাদেশের ভিজিটে, এখন আমরা যাচ্ছি আমাদের স্বার্থে সেখানে, তারা কিন্তু আসেনি। এই জিনিসগুলো সে বুঝতে হবে। আমাদের আমাদের স্বার্থটা কতটুকু অর্জন হতে পারে এই সফর থেকে? হ্যাঁ, সেটা তো এখন প্রত্যেকবারই যায়। আর একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত 54 বছর থেকে আমি একই জিনিস দেখছি, যে প্রত্যেকটা সরকার বিদেশে যাচ্ছে, আসার পরে বলতেছে বিশাল সাফল্য হয়েছে। একদম একদম স্ট্যান্ডার্ড মানে কথাবার্তা, ওই অফিসিয়ালরা যেভাবে বলে দেয়, যেভাবে ইয়ে করে। এখন কোনো সাংবাদিকও নাই যে এটাকে একটা পেনিট্রেটিভ একটা কোশ্চেন করবে, যে আচ্ছা আপনি যে বড় সাফল্য হয়েছে এটা আপনি আমাদেরকে কাইন্ডলি একটু স্পেসিফাই করবেন, কি কি করছেন ওইখানে, কি কি চুক্তি স্বাক্ষর হয়েছে, এবং চুক্তির পরে এটার মানে গ্রাউন্ড লেভেলে এটার আমরা প্রতিফলন কবে দেখতে পাবো। এখন চায়না, এখানে আপনি জানেন যে চায়না ভীষণ ভাবে সারা দুনিয়াতে এবং বাংলাদেশও তাদের অনেক রকম কাজ করবে। মানে আমি যে এলাকায় থাকি চাইনিজ ভর্তি এখানে। এদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মানে আমাদের যেমন 30 বিলিয়ন, ইন্ডিয়ার 600 বিলিয়ন এরকম। তো এদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ এখন প্রায় $3.5 ট্রিলিয়ন। ট্রিলিয়ন মানে বিলিয়ন, ট্রিলিয়ন ডলার। আর পাশাপাশি আমেরিকার কথা চিন্তা করেন, তাদের সারপ্লাস, সবকিছু সারপ্লাস। আর আমেরিকার যে বাজেট দিয়েছে সেই বাজেটের থেকেও এদের ইয়ে বেশি, মানে এদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেশি। ফলে এরা করেছে কি, সারা পৃথিবীতে, সারা দুনিয়া কিনে ফেলতেছে। আপনি আফ্রিকায় যান, তারপরে ক্যারিবিয়ান, ইভেন ইউরোপে পর্যন্ত তাদের ইনভেস্টমেন্ট ছড়িয়ে গেছে। তো এখন ওরা যখন এখানে আসে, তখন নিশ্চয়ই তাদের নিজের স্বার্থের কথা চিন্তা করে, তারা বাংলাদেশ কিভাবে এখন আমরা সেই সুযোগটা নেব। সেই সুযোগ কিভাবে নেব, যে ওদের টাকা পয়সা ব্যবহার করব, ওদের টেকনোলজি ব্যবহার করে আমরা, যেমন পদ্মা ব্রিজের কথা বলি, তারপরে থার্ড টার্মিনাল, যে আমাদের এয়ারপোর্ট, এগুলো সব চাইনিজরা বানাচ্ছে। তারপরে ঢাকা সিলেট 6 লেন যেটা হচ্ছে, সেটাও চাইনিজদের। চাইনিজরা সারা জায়গায়, তাদের প্রায় $7 থেকে $8 বিলিয়ন মানে ইনভেস্টমেন্ট এখানে আছে। তো না, এখন আমি এখন তো বলা হচ্ছে, এখন তো বলা হচ্ছে যে তারেক রহমান সেখানে যাচ্ছেন বেসিক্যালি আমাদের তিস্তা যে প্রকল্প, সেই প্রকল্পের ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায়। তো ওটা হলে তো আমাদের জন্য ভালোই হবে নাকি? হ্যাঁ, এখন আমি তো এটার কোনো এক্সপার্ট না, ভালো তো নিশ্চয়ই হবে, নিশ্চয়ই, মানে আমরা তো সেটাই সেইগুলাই চাইবো। তবে আমার একটাই অনুরোধ থাকবে তারেক রহমানের প্রতি বা এই সরকারের প্রতি, যে আমাদের স্বার্থ যাতে কোনোভাবে আন্ডারমাইন না হয়, এটা আপনারা খেয়াল করবেন। যেটা আমি আগেই বলেছি, কোনো দেশ আমাদের বন্ধু না, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রত্যেকটা দেশ যার যার নিজের স্বার্থ দেখবে, এবং আমরাও আমাদের নিজের স্বার্থ দেখবো। এখন তিস্তার যে ব্যারাজের ব্যাপারটা, এটা একটা বিশাল ব্যাপার। এটা ইন্ডিয়া করতে চাইছিল, আপনি তো নিশ্চয়ই জানেন ইন্ডিয়ার সঙ্গে এটা নিয়ে একটা মানে ঝগড়াঝাটিও শুরু হয়েছিল। তো এখন যদি তারেক রহমান সাহেব এটা করতে পারে, খুব ভালো কথা। কিন্তু ওই একটাই কথা বলবো, আমরা তো রেজাল্ট দেখবো অন দ্য গ্রাউন্ড। আপনি এই চুক্তি, যদি চুক্তি হয়, চুক্তি হবে কিনা আমি জানি না। এবং চাইনিজরা কিন্তু সাংঘাতিক হার্ড বার্গেনার, তারা কিন্তু সাংঘাতিক ভাবে, ওই যে বললাম না, ওই জিনিসগুলো তারা জানে, যে তাদের ন্যাশনাল ইন্টারেস্ট কিভাবে সার্ভ হবে, সেই জিনিসটাকে তারা প্রায়োরিটি দেয়। আচ্ছা, এবং এই একটা কথা বলেন, আপনি তো মাত্র দেশে ফিরলেন, প্রায় 2 সপ্তাহের বেশি চীনে ভ্রমণ করে ফিরলেন। তো আমি যত, এটা আপনার ব্যক্তিগত ভ্রমণ ছিল। জি, আহ, চীনের মানুষের সঙ্গে মিশে, ওদের অবকাঠামো দেখে, ওদের সমাজ এবং ওদের জীবনযাপন দেখে আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাইবো সেটা হলো যে আমাদের সঙ্গে ওদের পার্থক্যটা কি? ওরা কেন এত উন্নত হলো, অথবা কতটা উন্নত হলো, আমরা কেন আচ্ছা, পিছিয়ে আছি? এর নিশ্চয়ই একটা তুলনামূলক চিত্র আপনার মনে জায়গা করে নিচ্ছে। তো সেইটাই। আপনি যদি ওটা আমাদের সঙ্গে একটু শেয়ার করেন, তাহলে আমরা একটু এটা বুঝতে চাই যে আমরা কোথায় আছি, ওরা কোথায় চলে যাচ্ছে। এবং শেয়ার করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। তার কারণ, স্বাভাবিকভাবে ধরেন আমরা যারা মানে বাংলাদেশি, স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশের উন্নতি চাই, বাংলাদেশের শৃঙ্খলা চাই, রাস্তাঘাট ভালো মানে চকচক করবে, সবকিছু এগুলো আমরা আমাদের প্রত্যাশা। কিন্তু দিনের পর দিন দেখছি যে আমরা খালি রসাতলে যাচ্ছি। আমি এই 17 দিন থেকে আমি পরশুদিন দেশে ফিরেছি বিকেল বেলায়। আসার পর পরে মনটাই, আবার সেই
ভয়াবহ যানজট, হর্ন দিচ্ছে চতুর্দিকে, ধুলাবালি। হ্যাঁ, খালি চিন্তা করলাম যে আসতে তো যেখানে গেছিলাম তো স্বর্গ। চিন্তা করেন একটা জিনিস, এখান থেকে যে প্লেনটা ছাড়লো চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, কুনমিং গেলাম, বেইজিং গেলাম, বেইজিং থেকে সাংহাই গেলাম, সাংহাই থেকে গুয়াংজু গেলাম, তারপরে ফুকেট হয়ে এখন ঠিক প্লেনটা মানে একদম ডট প্লেনটা ছাড়, ভালো কথা। তারপরে যে এয়ারপোর্টের যে সমস্ত ইয়েটি দেখলাম, আর ওরা না অনেক উন্নত করেছে, মানে এয়ারপোর্ট ম্যানেজমেন্ট বিন্দু মাত্র কোনো জিজ্ঞেস খালি বললো পাসপোর্ট দেখে। আমি অবশ্য মানে আমেরিকান পাসপোর্টে ট্রাভেল করতেছিলাম। তো যাই হোক, মানে ওদের অনেকে আমাকে ভয় দেখাচ্ছিল যে এখন তোমার অনেক কিছু জিজ্ঞেস করবে, তুমি কেন আসছো, এটা কিছু খালি দেখলো, দেখে বললো যে সিল মেরে। আপনার কথা খুব কম বলে, কথা বলেই না, মানে আননেসেসারি কোনো কথা বলে না। তারপরে আমি ইমিগ্রেশন পার হয়ে চলে আসলাম। আসার পরে আমি আগের থেকে ট্যাক্সি করেছিলাম অনলাইনে, trip.com সাইট আছে, এটা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। খুব স্মুথলি আপনি সবকিছু অর্গানাইজ করতে পারবেন। যাই হোক, ওখান থেকে ওটা করে আমি ওই হোটেলে আসলাম। কুনমিং এ আমাকে একজনের নিতে আসছিল, বাঙালি। যাই হোক, তাদের সিট করা হোটেলে গেলাম। পরে যখন যেখানে যেখানে গেলাম, মানে রাস্তাঘাট ঝকঝক করছে, অথচ আপনি চিন্তা করেন প্রায় প্রায় মানে 135 বিলিয়ন লোকের দেশ আর কি, অনেক বড় দেশ। মানে ইন্ডিয়া এখন সবচেয়ে বেশি মানুষ, 140 মানে 140 কোটি, 140 কোটি, আর এটা হলো 135 কোটি। যাই হোক, তো এই যে এত বড় মানে জনসংখ্যা, কিন্তু আপনি কোথাও কোনো মানে রাস্তাঘাটে কোনো গ্যাঞ্জাম নাই, কোথাও কোনো গ্যাঞ্জাম নাই, কিচ্ছু নেই। এই যে ডিসিপ্লিনটা তারা মেনটেন করতেছে, তখন আমার মনে হলো যে একটা জাতি কিভাবে উন্নতি করে এত। দেখেন, ইন্ডিয়াতে যাবেন, সেখানে সমস্ত জায়গায় বিশৃঙ্খলা। আমি পরে অনেক চিন্তা করতেছিলাম এটা নিয়ে, যে আচ্ছা, মানে এই যে এই দেশগুলা যেমন জাপান, তারপরে চায়না, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, মানে আমাদের দেশের, মানে আমাদের এশিয়ার কথা বলছি, এত উন্নতি করলো। আমার দুইটা জিনিস মনে হলো, একটা হলো ডিসিপ্লিন অর্থাৎ শৃঙ্খলা, আর সময়ের প্রতি সম্মান, পাংচুয়ালিটি বলে। আপনাকে একটা উদাহরণ দেই। আমি বেইজিং থেকে সাংহাইতে গেলাম বুলেট ট্রেন, আগে ঠিক করেছিলাম, তারপর দেশটা দেখতে যাই, প্লেনে গেলে তো আর দেখা হয় না। তো যাই হোক, এটা 1300 প্রায় 20 কিলোমিটার রাস্তা। তো বুলেট ট্রেনের কথা শুনছি। তো যখন মানে আমার হোটেল থেকে আমি যখন রেল স্টেশনে গেছি, ভিতরে ঢুকছি, আমি মনে করছি আমি কোনো এয়ারপোর্টে এসেছি। মানে আমার বিশ্বাস হয় না যে এটা কোনো একটা রেল স্টেশন হতে পারে। মানে তার আমি আমার যে মানে ফেসবুক পোস্টে আমি এগুলা দেখেছি, ছোট্ট ভিডিও সহ, মানে অবিশ্বাস্য। আর পরিষ্কার পরিচ্ছন্নতা কাকে বলে, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আপনাকে। চাইনিজরা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি মানে স্মোকারের দেশ, প্রচন্ড সিগারেট খায়, প্রচুর সিগারেট। এবং একটা স্ট্যাটিস্টিক্স বলি আপনাকে, পৃথিবীতে যত দেশ আছে সব দেশের ধূমপায়ীদের যদি আপনি এক করেন, তার থেকেও চায়নার ধূমপায়ীরা বেশি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সারা চায়নাতে ঘুরে আমি একটা সিগারেটের টুকরা কোথাও পড়ে থাকতে দেখি, একটা সিগারেটের টুকরা কোথাও। ইভেন আমি যখন ইয়েতে গেছি, আপনার ওই গ্রেট ওয়ালে উঠেছি আর কি, মানে বেজিং এর কাছে, তো সেইখানে আমি চিন্তা করলাম এখানে তো লোকজন মানে ইচ্ছা করেছে। প্রথম কথা, ওখানে সিগারেট খাওয়া একদমই স্ট্রিক্টলি ফরওয়ার্ড। আপনার আপনার যখন চেক করে আপনাকে উঠাবে, প্রথমে আপনার লাইটার এবং সিগারেটের প্যাকেট তারা রেখে, আপনি কোনোভাবেই ওটা নিয়ে উঠতে পারবেন না। ফলে আর যে সেখানে পর্যন্ত এত পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম যে এখানে ধুলাবালি মানে কাগজ করে দেখতে, 10 মিনিট 5 মিনিট পর পরই দেখি একটা লোক নিঃশব্দে, মানে ওই যে পরিচ্ছন্নতা কর্মী, হ্যাঁ, টুকটুক করে যেখানেই পাচ্ছে কোনো কিছু পট করে টুক করে দিয়ে দিচ্ছে। তো এখন যেটা আমার কাছে মনে হলো এবার, যে তাদের যে বিস্ময়কর উন্নতি, মানে এখন সারপ্লাস তাদের বাজেট। যেমন আমেরিকার বাজেট কিন্তু ডেফিসিট বাজেট, $1.2 ট্রিলিয়ন তাদের এই লেটেস্ট বাজেট আমেরিকা।
ডেফিসিট ডেফিসিট। তো এখন এই দেশ উপরে যাবে যাবে না তো কে যাবে? এখন আমি খালি একটাই জিনিস বুঝলাম, আর তাদের চাইনিজদের সম্পর্কে আরেকটা কথা বলি। আর আমি আগেই বলে নিই, যেহেতু আমি ভাষা জানি না, অর্থাৎ খুব বেশি লোকের সঙ্গে আমার কথাবার্তা বলার সুযোগ হয়, যেটুকখানি বুঝলাম যে সেখানে একটা কন্টিনিউটি আছে, মানে কমিউনিস্ট পার্টিরা দেশ শাসন করে এবং ওই কমিউনিস্ট লিডারশিপই, কিন্তু কমিউনিস্টের মধ্যে হলেও যে ওই শি জিনপিং এর ছেলে বা জিয়াং জেমিন এর ছেলে বা মেয়ে কেউ এখানে হতে পারে, তাদের একটা প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে তারা নেতা নির্বাচন হবে এবং অসম্ভব একটা সৎ নেতৃত্ব আর কি। এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমার মনে হলো এইগুলো দেখে, আমি তো সব দেশে গেছি, জাপান গেছি, সিঙ্গাপুর গেছি, তারপরে সাউথ কোরিয়া গেছি, চায়না গেলাম, আরো যে দেশের শীর্ষ নেতৃত্ব যদি সৎ হয়, তবে সেই দেশের 50% সমস্যার সমাধান এমনি হয়ে যায়। আপনি যদি খালি দেশের মানুষের, সাধারণ মানুষের মঙ্গলের কথা চিন্তা করেন, এটা যদি মাথায় থাকে এবং সেইভাবেই যদি আপনি কাজকর্ম করেন, আপনার দেশের উন্নতি কেউ ঠেকায় রাখতে পারবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ওই তথাকথিত গণতন্ত্র, ভোট, এইসব নিয়ে আমরা এত ব্যস্ত, কিন্তু এতবার যে ভোট হইলো, কিন্তু দেশের সাধারণ মানুষের কোনো উন্নতি হয় না। উন্নতি হয় কাদের? ওই শাসক গোষ্ঠী যারা ক্ষমতায় আসে, তাদের আত্মীয় স্বজনের উন্নতি হয়, তাদের গোষ্ঠীর উন্নতি হয়, তাদের নিজেদের উন্নতি হয়। এবং বাংলাদেশে দীর্ঘদিন ক্ষমতায় দুটো দল, দুটো পরিবার আর কি, আমি শেখ পরিবার, জিয়া পরিবার, এবং তাদের দিকে তাকানো। আর ওই যে আর কিছু শিষ্ট ইয়ে থাকে, এই যেমন মধ্যে বিশেষ করে এই যে তারা বিভিন্ন মত পথের লোককে নিয়ে আসে, সুবিধাবাদী লোকজন, এই যে কালু দুলু ফালু খলিল জলিল এইসব নিয়ে আসে, কোথার থেকে আনে তা আমরা কেউ জানি না, জেনে তারা আনে, এনে ওই নিজেদের ভাগ্য উন্নয়ন করে দেশের মানুষ জাহান্নামে যাওয়া, আমাদের কিছু করার নেই। তো আমার দুইটা জিনিস আপনাকে খালি বলি এই প্রসঙ্গে, যে আপনার যদি নিজে মানে শীর্ষ নেতৃত্ব যদি সৎ হয়, তাদের মাথায় যদি খালি একটাই চিন্তা থাকে যে আমি দেশের মানুষের কিভাবে উন্নতি করবো, সাধারণ মানুষের, এই একটা। আর 2 নম্বর হলো শৃঙ্খলা, ডিসিপ্লিন। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, ডিসিপ্লিন বলে কোনো এই শব্দটা ডিকশনারিতে নাই বাংলাদেশের কাছে। মানে যেখানে যাবেন খালি অরাজকতা, নৈরাজ্য, কোথায় কোথায় রাস্তা বন্ধ করে দিচ্ছে, তারপরে ট্রেন স্টেশনে মারামারি, বাসে, মানে একটা, মানে কি যে একটা, মানে আমার খালি মনে হয় কি যে আমি এই সমস্ত গণতন্ত্র দিয়ে আর 5 বছর পর পর ভোট দিয়ে আমি করবো, আমার কি লাভ? দেশের সাধারণ মানুষের কি লাভ? বা আমাদের যে বাসায় আমার যে রান্না করে বাবুর মা, তাদের কি লাভ? তারা তো বংশ পরম্পরায় মানুষের বাড়িতে কাজ করতেছে। তো এই জিনিসগুলো আমরা দেখি। আমরা চাই কি আমাদের ভোট হইতে হবে, গণতন্ত্র হইতে হবে। চায়নাতে তো গণতন্ত্র নাই, সিঙ্গাপুরে ওই অর্থে গণতন্ত্র নাই, তারপরে সাউথ কোরিয়াতে যদিও আছে, বাট ওই যে বললাম যে শীর্ষ নেতৃত্ব সৎ হইতে হবে। এবং তারা, আর আমেরিকার একটা আরেকটা কথা বলি, চায়নার যে বিশাল, তারা যে মানুষ, সাধারণ মানুষ কথা চিন্তা করে, খালি একটা একটা স্ট্যাটিস্টিক্স দেই। 2011 সালে আমি তখন ওয়াশিংটন, তো সাইজ বলে একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এরিয়া আছে, স্কুল অফ অ্যাডভান্স ইন্টারন্যাশনাল, জনস হপকিন্স ইউনিভার্সিটি, কেমন? তো তারা আমাকে একটা দাওয়াত দিল, চায়না সম্পর্কে মানে আলোচনা হবে সেখানে। তো আলোচনায় সবাই দেখলাম চায়নাকে মানে গালাগালি করতেছে আমেরিকানরা, তো বলতেছে যে ওখানে গণতন্ত্র নাই, মানুষের কথা বলার অধিকার নেই, এই সমস্ত নানান কথা বলতেছে। তা আমি উঠে দাঁড়ালাম একটা, আমি বললাম যে আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু এই কথাটা তো কেউ বলতেছে না যে চায়না গত 40 বছরে 80 কোটি লোক, মানে 800 মিলিয়ন চাইনিজদেরকে দারিদ্র সীমার থেকে উপরে উঠাই দিচ্ছে। তো এটা তো একটা বিশাল সাফল্য। আমেরিকার মতো আপনি দেখবেন মানুষ রাস্তায় ঘুমায়, কিন্তু চায়নাতে আপনি যান, কোথাও আপনি দেখবেন না, মানে হোমলেসনেস মানে অলমোস্ট নাই আর কি। তো এই জিনিসগুলো তো আমাদেরকে দেখতে হবে। আমাদের বাংলাদেশে আপনি কমলাপুর স্টেশনে যাবেন, দেখবেন লোকজন রাস্তায় শুয়ে, মানে রাস্তার মধ্যে ফুটপাতে শুয়ে আছে। তো আমি যখনই বলি যে আমরা অনেক উন্নতি করেছি, আমি খালি একটাই কথা প্রশ্ন জিজ্ঞেস করবো, যে আচ্ছা আমরা যদি এত উন্নতি করে থাকি, তো এত এত মানুষ রাস্তায় ঘুমায় কেন? তাদের টয়লেট করার ব্যবস্থা কোথায়? আর চায়নাতে আরেকটা জিনিস, এটা আমি খুব, ওরা খুব গরিব ছিল আগে, এটা আমরা সবাই জানি। 1980 সালের পর থেকে তারা এই দরজা খুলে দিছে এবং দেশের উন্নতি করতেছে। তো চায়নাতে আগে মানুষের ছোট ছোট ঘর ছিল, তো ফলে তারা ওইখানে টয়লেট
ইয়ে করতে পারতো না বাসায়। হ্যাঁ, টয়লেট করতো পাবলিক টয়লেটে যেতে হতো, তাদের শীতের মধ্যেও যেতে হতো। এইবার বেইজিং এ যে জিনিস লক্ষ্য করলাম, আমাদের একটা ওই পুরোনো ঢাকার মতো একটা এলাকাতে নিয়ে গেছিল আমাদের টুরিস্ট ইয়েরা। আচ্ছা, ওখানে যে দেখলাম যে ছোট্ট রাস্তা, ন্যারো রাস্তা, কিন্তু সেই রাস্তার মধ্যে মার্সিডিজ বেঞ্জ, অডি, বিএমডব্লিউ গাড়ি দাঁড়ানো। তো আমি আমার গাইডকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এরা তো গরিব মানুষ। এরা বলে যে না না, এখন আর কেউ গরিব নাই। এবং চায়নাতে এখন আপনার বিশেষ করে বড় শহরগুলোতে প্রতি 5 মিনিট 7 মিনিট অন্তর অন্তর করে সুন্দর ঝকঝকে মানে পাবলিক টয়লেটের ব্যবস্থা। ফলে যাদের বাড়িতে টয়লেট নেই তারা ওইখানে এসে টয়লেট করতে পারবে। আর এইখানে দেখেন, আরেকটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন একটা লেখার মধ্যে পড়েছিলাম যে একটা দেশ সভ্য দেশ কাকে বলে। তো সুনীল গঙ্গোপাধ্যায় খুব সুন্দর বলে, যে দেশের পাবলিক টয়লেট ভালো না সেটা কোনো সভ্য দেশ। তো এই কথাটা আমার খুব বলতে ইচ্ছে করে যে আমাদের তো কোনো পাবলিক টয়লেট আপনি যেতে পারবেন। তো এই যে বেসিক কতগুলো জিনিস যদি আমরা অ্যাড্রেস না করি, দেশের সাধারণ মানুষের উন্নতির কথা না করি, আর আপনি 2 দিন পর পর ওই যে ওই কি বলে বিদেশে যাবেন বা ইয়ে করবেন না, এসে বলবেন যে সব বিশ্ব জয় হয়ে গেছে। ওই মোহাম্মদ ইউনূস বলতো না যে তারা ওইখানে বিদেশে যাচ্ছে আর সমস্ত কিছু মানে ইয়ে হয়ে যাচ্ছে। উনি যা ফোন করলেই বিদেশিরা মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে দিচ্ছে, তারপরে মালয়েশিয়াতে আমাদের শ্রম বাজার খুলে দিবে, কিন্তু কিছুই হয়নি। হ্যাঁ, তো এই জন্য মানে আবার আপনার প্রথম কথাটায় আসি যে তারেক রহমান সাহেব, আপনারা বা আমি তার শুভকামনা করি, তিনি যেন মানে আমাদের দেশের জন্য আমাদের স্বার্থ রক্ষা করে আমাদের দেশের এমন চায়নার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। সেই যেমন পাবলিক টয়লেটের কথা বললাম, ডিসিপ্লিনের কথা বললাম, রাস্তাঘাট ঝকঝক করতেছে একদম, মানে এইরকম পরিষ্কার রাস্তাঘাট আমি আমেরিকা। কিন্তু একটা জিনিস আপনি যে বললেন যে অনেক কিছু শেখার আছে, কার শেখার আছে? আমরা সাধারণ মানুষরা চিনে যেতে পারছি না। আমাদের নেতৃত্ব যাচ্ছে, আমাদের লিডার যারা আছেন তারা যাচ্ছেন। তো তারা যে কি লিডারশিপ কিভাবে কি হওয়া উচিত সেটাও কি তাদের শেখার আছে? না, ওই যে বললাম, এখন আপনি এটা বললে তো বলবে ও তাহলে আপনি কমিউনিস্ট হইতে চান। আমি কমিউনিস্ট হইতে চাচ্ছি না, আমার খালি একটাই কথা যে আপনি যে সরকারই, সে গণতান্ত্রিক হোক, স্বৈরাচার হোক, আর কমিউনিস্ট হোক, আর ইসলামী দল হোক, যে হোক, আপনারা আল্লাহর ওয়াস্তে দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের সত্যিকার অর্থে কোনো কাজ করে। যেমন ঢাকা শহরে এয়ারপোর্ট থেকে নামার পরে আমার মনে হয় যে না, আমি একটা ভালো দেশে আসছি। রাস্তাঘাটে এই বিশৃঙ্খলা আমি দেখতে চাই না। আমি পাবলিক টয়লেটে যেয়ে আমি দেখতে চাই যে একটা ঝকঝক টকটক করতেছে। তো এটা সবকিছু একদিনে হবে না, এটা তো একটু সময় লাগবে। এখন না, নতুন একটা সরকার, তাদেরকে তো আমাদের সময় দিতে হবে। হ্যাঁ, তো ভালো কথা। না, সময় যে দিতে হবে এই কথা কিন্তু প্রত্যেকটা সরকারই এসে প্রথম প্রথম বলে যে আমাদের একটু সময় দেয়, তারপরে 5 বছর চলে যায়। 5 বছর চলে যাওয়ার বলতে এখন আবার যাবে। তো এই কথা আপনি তারেক রহমান এখনই বলুক যে আমাদেরকে ঠিক আছে, আমরা একটা বছর সময় দেন, দেখেন আমরা ঢাকা শহরের কি উন্নতি। এই যে আপনি দেখেন এই মাঝে মাঝে পপুলিস্ট কথাবার্তা বলে, ঢাকা শহরের 3টি বাস টার্মিনাল এখান থেকে সরাই নেবে। আপনি লিখে নেন, এটা কিছুই করতে পারেন, লিখে লিখে নিতে পারেন আমার কাছ থেকে, হবে না এটা। তার কারণ তাদের নিজস্ব দলের লোকজন এটার মধ্যে ইনভলভ, ওখানে চাঁদাবাজি হবে, এটা হবে সেটা, নানান কারণে। আর আপনি যে মানে মানে বাস টার্মিনাল নিয়ে কোথায় যাবেন? আমাদের তো মানে জায়গা। আচ্ছা, সেখানে গেলে যদি শহরের বাইরে নিয়ে যান, তো শহর সেখানে যাওয়ার জন্য তো মানে সাধারণ মানুষ যারা ইয়ে থাকে মানে শহরে থাকে, তাদের তো ওই পর্যন্ত যে পৌঁছাইতে হবে, তো সেটার ব্যবস্থা করেন। তো এই যে চায়নাতে একটা জিনিস দেখলাম, ট্রেন সার্ভিস আর মেট্রো সার্ভিস, বুঝলেন, মানে আই থিঙ্ক দিস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে 3.5-4 ঘন্টায় আপনি ইয়ের থেকে কি বলে বেইজিং থেকে সাংহাইতে পৌঁছায় যাচ্ছেন। আমার ট্রেনের টাইম ছিল 11টা 37 মিনিট। আমি গেলাম ওইখানে যে ঠিক 11টা 37 মিনিটেই ছাড়লো, আর পৌঁছানোর কথা ছিল 5টা 38 মিনিট। এবং বিশ্বাস করেন মাসুদ, আমি কল্পনা করতে পারি নাই ঠিক 5টা 38 মিনিটে যে সাংহাই স্টেশন ট্রেনটা থাকলো। এবং এটা খালি মিরাকল কোনো ব্যাপার না, এটা প্রতিটা জিনিস, প্রতিটা স্টেশন, প্রতিটা যাত্রা তারা এইভাবেই মানে ইয়ে করেছে। আর ট্রেন যে দ্রুত 350 কিলোমিটার বেগে চলছে, আপনি যদি একটা
পানির গ্লাসে পানি রাখেন আপনার পাশে, ওটা নড়বেই না, ওটা ওইভাবেই থাকে। মানে এটা বললাম তো, আমি এত কিছু পড়েছি চায়না সম্পর্কে, কিন্তু এটা না গেলে আমার আমার চোখ খুলে গেছে যে এই দেশটা, এই দেশ আপনি লিখে রাখেন আগামী 10 বছরে এই দেশ পৃথিবীকে লিড করবে, আমেরিকা অনেক পিছনে চলে যাবে, দেখে লিখে রাখেন। জি, আপনি নিজে দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, আমেরিকার নাগরিক আপনি। তো আপনি যখন বলেন এই কথাগুলো, তখন তো আমাদের বিশ্বাস করতেই হয় যে আপনি দেখে এসে আপনি নিশ্চয়ই আমাদের মতো না যে আমরা নতুন একটা দেশে গেলে হয়তো অভিভূত হয়ে যাই, কিন্তু আপনার সেই অভিভূত হওয়ার মতো যে ক্ষমতা সেটা তো আপনার বেশি। যেমন আমাদের চেয়ে অনেক আপনি বুঝতে পারেন, তুলনা করতে পারেন, অনেক কিছু দেখেছেন। তারপরে যখন আসেন, তখন আমরা আমাদের বিশ্বাস করি আমরা। এবং আমি সেই সঙ্গে এটাও মনে করি, আসাদ ভাই আপনাকে ধন্যবাদ, আমি আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যে জিনিসটা, যে আসাদ মাহমুদ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছেন, যে যদি দেশের শীর্ষ নেতৃত্ব যদি সৎ হয়, তাহলে অর্ধেক সমস্যার সমাধান ওখানেই হয়ে যায়। তো আমাদের অন্যান্য সমস্যার সমাধানগুলো, আমাদের জনসংখ্যার ঘনত্ব বেশি, আমাদের দারিদ্র বেশি, এগুলো হয়তো ধীরে ধীরে সমস্যার সমাধান হয়তো আমরা করতে পারবো, কিন্তু নেতৃত্ব সৎ হওয়া তো একজন ব্যক্তি সৎ হলেই হয়। তো আমরা সেই লক্ষ্যে থাকি, সেই প্রত্যাশায় থাকি। আমরা বরং দেখতে থাকি আগামীতে নতুন সরকার, আমাদের যে সরকার প্রধান, তিনি আমাদেরকে কি দেখাতে পারেন। উনি চীনে যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন, সেখান থেকে ফিরে এসে এই উপলব্ধি নিশ্চয়ই ওনাকেও স্পর্শ করবে। আমরা সেই দেখার অপেক্ষায় থাকি। সবাই ভালো থাকবেন, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।